হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। আমিও ভালো আছি। শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাস কি তোমরা থাম্বনেল থেকে বুঝে গিয়েছো। আমাদের কিন্তু তোমাদের 7 নম্বর চ্যাপ্টার আমাদের শুরু হয়েছে। এই আমাদের বই থেকে 7 নম্বর চ্যাপ্টারের নাম কি? ডিজিটাল ফুটপ্রিন্ট ও ডেটা প্রোটেকশন। ঠিক আছে, আমরা এখান থেকে লাস্ট ক্লাস দেখেছিলাম 5 দিন আগে, ডে 1 ক্লাস ইউনিট 3 এর। তো আজকে শুরু করছি আমরা 2 নম্বর ক্লাস। তো ক্লাসটার দিকে দেরি হচ্ছে কারণ আমাদের এদিকে প্রচণ্ড শীত পড়েছে। ঠিক আছে, ঠান্ডা খুব ভালোই, বিগত 4-5 দিন ধরে সূর্যের কোনো মুখ নেই, মেঘলা হয়ে আছে। এবার স্টুডেন্টরা পড়তে আসতেও পারছে না। তো তোমরা জানো আমি কিন্তু অন্তত আমার ক্লাসের পরেই ভিডিও দিয়ে দিই। যেটা আমরা অফলাইনে পড়াচ্ছি, আমি পড়াচ্ছি, সেটাই ভিডিও আকারে চলে আসে। যাই হোক, ক্লাসগুলো আসবে, তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের কোন কোন ক্লাস দরকার। তোমরা পাশে আছো, খুব ভালো লাগছে, কারণ আমার ক্লাস দেখে অনেকের অনেক উপকার হচ্ছে, বুঝতে পারছি। যারা মানে একান্তই নিডি, খুবই দরকার, যারা টিউশন পড়ছো না তাদের জন্য কিন্তু ভিডিওগুলো খুবই উপকারী। কারণ তোমরা জানো আমাদের কিন্তু এই যে আমাদের চ্যাপ্টার আছে ইউনিট 1, 2, এই দুটোর কিন্তু আমাদের প্লে লিস্ট বানানোই আছে। অনেকে কোশ্চেন করছো, স্যার ইউনিট 2 এর ক্লাস কবে দেবেন? তোমরা হয়তো চ্যানেলে নতুন, তো তোমাদের প্রত্যেককে বলবো তোমরা অবশ্যই প্লে লিস্টটা ফলো করবে। এখানে তোমরা সমস্ত ক্লাসের ভিডিওগুলো পেয়ে যাবে। ঠিক আছে, যাই হোক, আমাদের কিন্তু ইউনিট 1 আর 2 কমপ্লিট হয়ে গেছে। আমরা ইউনিট 3 শুরু করেছি, যেখান থেকে আমাদের 7 নম্বর অধ্যায় চলছে। ঠিক আছে, তো আমরা 7 নম্বর অধ্যায়ের লাস্ট দেখেছিলাম ভিপিএন কি। তো সেই ব্যাপার নিয়ে আমরা কিছু বলছি না, কারণ আমরা কিন্তু আমাদের সিলেবাস অনুযায়ী, এই যদি আমাদের সিলেবাস হয়, আমরা কিন্তু সিলেবাস থেকে আগের দিন ডিজিটাল ফুটপ্রিন্ট অবধি দেখেছিলাম এবং দেখেছিলাম ভিপিএন কি। তো আজকে আমরা দেখব ডেটা প্রোটেকশান, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, খুব মানে 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 ইন্টারেস্টিং জিনিসও বলতে গেলে, কারণ তোমাদের সিলেবাসটা যতই বড় হোক না কেন, কিন্তু চ্যাপ্টারগুলো বেশ ভালো ইন্টারেস্টিং, অনেক কিছু শেখা যাচ্ছে। ঠিক আছে, তোমরাও শিখতে পারছো, আমিও অনেক কিছু জানতে পারছি, যা আগে জানতাম না তোমাদের পড়াতে কিন্তু আমিও শিখে দিচ্ছি। ঠিক আছে, যাই হোক, তো আজকে আমার জানবো হচ্ছে ডেটা প্রোটেকশন কি, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস কি, এবং এর কি কি উদাহরণ আছে, কপিরাইট, পেটেন্ট, ট্রেডমার্ক। তো আজকে ক্লাসটা কপিরাইট অবধি দেখবো। ঠিক আছে, আচ্ছা। তো তোমাদের কাছে আমি নোটস শেয়ার করছি, যেমন আমি আগেও শেয়ার করেছি। এই আমাদের নোটসের পিডিএফ, আর বই থেকেও আমি অবশ্যই পড়িয়ে দেবো। বই থেকে আজকে আমরা পড়বো হচ্ছে, তোমরা গুহপালের বইটা অবশ্যই হয়তো ফলো করছো। আর যে বই ফলো করেন, কারণ ব্যাপার একই ব্যাপার, সব বই একই ধরনের জিনিসই আছে। মধ্যখানে তোমাকে ব্যাপারটা বুঝতে হবে। কি বুঝতে হবে? জিনিসটা কি, একদম বই ধরে থরলি মুখস্থ করলেও হবে না, জিনিসটাকে সহজ ভাষায় নিজের ভাষায় লিখতে হবে। ঠিক আছে, তো আজকে আমরা দেখব ডেটা প্রোটেকশন এবং তার লঙ্ঘন। ঠিক আছে, আচ্ছা, প্রথম প্রশ্ন এখান থেকে আমি লিখিয়েছি, ডেটা প্রোটেকশন বলতে কি বোঝো? দেখো, প্রত্যেকের মোবাইলে ডেটা আছে, আমার মোবাইলেও আছে, তোমাদের মোবাইলেও আছে। তো ডেটা প্রোটেকশন মানে তথ্যের সুরক্ষা। আমি যদি নোটস নাও পড়ি, তাও আমি নিজের ভাষায় লিখতে পারবো যে ডেটা প্রোটেকশন কী। এখনকার দিনে যারা অনলাইন খাচ্ছে, মোবাইল খাচ্ছে, প্রত্যেকের জন্য ডেটা প্রোটেকশন কী, যে পদ্ধতিতে আমি আমার তথ্যকে রক্ষা করবো, ওটা ডেটা প্রোটেকশন, তাই না? এবার দেখো সংজ্ঞাতে কী লেখানো হয়েছে, তথ্যের সুরক্ষা হলো তথ্যকে কোনো ক্ষতি থেকে রক্ষা করার প্রক্রিয়া। ঠিক আছে, যার সাহায্যে যদি কোনো তথ্য অব্যবহারযোগ্য হয়, তাকে পুনরুদ্ধার করে তোলা সম্ভব। তাহলে কী হলো? তথ্য সুরক্ষা বলতে বুঝি কোনো ক্ষতি থেকে তথ্যকে রক্ষা করা, এবং এর সাহায্যে আমরা কোনো অব্যবহারযোগ্য তথ্যকে আবার কি পুনরুদ্ধার করে ব্যবহার করতে পারি। হয়ে গেল, এ হলো ডেটা প্রোটেকশন। এবার দেখব আমরা ডেটা সুরক্ষার প্রয়োজনীয়তা কি, আমি কেন ডেটা প্রোটেকশন করব, কেন করব, এটা আমি নোট না পড়লেও বলতে পারবো, যাতে আমার ডেটা নষ্ট না হয়, যাতে কারোর হাতে চলে না যায়, এগুলো অ্যান্সার হবে। তাই লিখিয়েছি। দেখো, তথ্য সুরক্ষিত থাকলে হ্যাকারদের হাত থেকে বাঁচা সম্ভব। ঠিক আছে, এবার স্যার হ্যাকার কি? যে তোমার তথ্য হ্যাক করবে সেই হ্যাকার, আর এই কাজটাকে বলছে হ্যাকিং। ঠিক আছে, যেমন রিড মানে পড়া, রিডিং মানে পড়ছি, একই ব্যাপার। 2 নম্বর, তথ্য সুরক্ষিত থাকলে তথ্যের গোপনীয়তা বজায় থাকে, একই ধরনের অ্যান্সার। 3 নম্বর, ডেটা প্রোটেকশনের সাহায্যে মানে এর সাহায্যে অনলাইন তথ্য সুরক্ষিত করার সাথে সাথে আমরা সাইবার জালিয়াতি হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি। এই 3টা হচ্ছে কি আমার ডেটা সুরক্ষার প্রয়োজনীয়তা। কী প্রয়োজনীয়তা? হ্যাকারদের হাত থেকে রক্ষা করা, তথ্যের গোপনীয়তা বজায় রাখা, এবং
সাইবার জালিয়াতির হাত থেকে নিজের তথ্যকে রক্ষা করা। আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, এবার দেখব ইন্টেলেকচুয়াল প্রপার্টি। ইন্টেলেকচুয়াল প্রপার্টি বা বুদ্ধিভিত্তিক সম্পত্তি কি? ভালো করে বোঝো। ইন্টেলেকচুয়াল প্রপার্টি বা বুদ্ধিভিত্তিক প্রপার্টি কি? সম্পত্তি কি? প্রপার্টি মানে সম্পত্তি, আর ইন্টেলেকচুয়াল মানে কি? বুদ্ধিভিত্তিক বা মেধাভিত্তিক। ঠিক আছে, একই নাম। ভালো করে বোঝো, শোনো ব্যাপারটাকে। কোনো মানুষ তার বুদ্ধি প্রয়োগ করে যে সমস্ত সৃষ্টিশীল কাজ করে, সেই সমস্ত সৃষ্টিশীল কাজকে মেধা সম্পদ বা মেধা সম্পত্তি বা বৌদ্ধিক সম্পত্তি বা বুদ্ধিভিত্তিক সম্পত্তি বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি বলে। দেখো, নামটা কি? ইন্টেলেকচুয়াল মানে বুদ্ধিভিত্তিক বা মেধা। তার মানে কোনো মানুষ, আমি মনে করো আমার বুদ্ধি, আমার মেধা দিয়ে আমি যে কাজটা তৈরি করলাম, আমি যে ভিডিওটা বানাচ্ছি, এটাই হচ্ছে আমার বুদ্ধিভিত্তিক সম্পত্তি। নিশ্চয়ই আমার মতো সেম কথা অন্য কোনো ভিডিওতে বলবে না। সে হয়তো আরও ভালো বলতে পারে, আরও ভালো গুছিয়ে বলতে পারে, আমার মতো বলতে পারবে না। আমার ভিডিওটা আমার কাছে ইউনিক। আমি অনেক কষ্ট করে নোটস জোগাড় করে ভিডিও বানাচ্ছি, নোটস বানিয়ে বানাচ্ছি। সে তার মতো বানাচ্ছে, ও ওর মতো বানাচ্ছে। যে যার মতো করে এই কাজটা করছে, ওটা তার সম্পত্তি। আমার চ্যানেলে আমার ভিডিওগুলো আমার সম্পত্তি, তার চ্যানেলে ওগুলো তার সম্পত্তি। এটাই হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি। ভালো করে বুঝতে পারলাম এটা মানে কি? আচ্ছা, এর বাংলা মানে কি? বুদ্ধিভিত্তিক সম্পত্তি, মেধাভিত্তিক সম্পত্তি, বৌদ্ধিক সম্পত্তি ইত্যাদি। এই জিনিসটাই বইয়ের মধ্যে খুব সুন্দর করে বুঝিয়েছে, এখানে দেওয়াই আছে। কি বলেছে? বুদ্ধিভিত্তিক সম্পত্তি বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি বলতে কোনো ব্যক্তির মানে সৃষ্টি বা উদ্ভাবনী ক্ষমতা দ্বারা তার সম্পত্তিকে বোঝায়। যেমন কি? যেমন দেখো, আমি বইটায় লিখিয়েছি, এখানে কী লেখানো আছে, কোথায় গেল? যেমন দিয়ে তো ওয়েট করো। এই যেমন সাহিত্য বা শৈল্পিক কাজ, নকশা, বাণিজ্য প্রভৃতি। ঠিক আছে, এগুলো হচ্ছে বুদ্ধিভিত্তিক সম্পত্তি। এবার চলে আসতে হবে আমাদেরকে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট। আমরা এতক্ষণ জানলাম ইন্টেলেকচুয়াল প্রপার্টি, এবার রাইট অধিকার, বা বাংলায় কি বলবে? বুদ্ধিভিত্তিক সম্পত্তির অধিকার। এখানে খুব সুন্দরভাবে অনেক কিছু বলা হয়েছে। তোমরা অবশ্যই বইগুলো পড়বে, কারণ থিওরি জানতেই হবে। তারপরে আমার থেকে একটু নোটস কালেকশন করে নিজের মতো করে লিখে দেবে। আমারটাই লিখতে হবে তার কোনো মানে নেই, তোমরা নিজের ভাষা লাগাও, কিন্তু ব্যাপারটা বুঝে নাও। কি বলেছে তাকে? আমি কি লিখেছি? আমি যে আমার ভিডিওটা বানিয়েছি, নিশ্চয়ই ওটা আমার অধিকার। এটা নিশ্চয়ই আমি কাউকে কপি করতে দেব না। এটাই হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট। কোনো ব্যক্তি তার সৃষ্টিশীল সত্তা দিয়ে যে জিনিসটা তৈরি করবে, সেটার উপর তার অধিকার। এটাই হচ্ছে রাইট বা অধিকার। দেখো, তাহলে নোটস দেখে নেওয়া কী বলছে। ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট বা বুদ্ধিভিত্তিক সম্পত্তি অধিকার কি? ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট হলো ইন্টেলেকচুয়াল প্রপার্টি বা বুদ্ধিভিত্তিক সম্পত্তি সৃষ্টি করা ব্যক্তিকে দেওয়া অধিকার। এক কথায় উত্তর। তাহলে এটা কি? বুদ্ধিভিত্তিক সম্পত্তি তৈরি করা ব্যক্তিকে দেওয়া অধিকারটাই হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট। আমার যে অধিকারটা আছে, এটাকে বলছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট। যেমন দেখো, কি উদাহরণটা ভালো করে খেয়াল করো। কোনো চিত্রকার কোনো ছবি তৈরি করলে সেই ছবির ওপর তার অধিকার, এটা একটা রাইট। একইভাবে কোনো সুরকার কোনো গানের সুর প্রয়োগ করলে সেই গানের ওপর তার অধিকার জন্মায়। এটাই হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট। ঠিক আছে, এবার দেখো, এই ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট মূলত তিন প্রকার। ক প্রকার? তিন প্রকার। কি কি? একটা কপিরাইট, একটা পেটেন্ট ইত্যাদি। কি আছে? তিন প্রকার, কপিরাইট, পেটেন্ট, আরেকটা তো লেখা আছে ট্রেডমার্ক। আচ্ছা, কপিরাইট, পেটেন্ট, ট্রেডমার্ক, এই তিনটা হচ্ছে মূলত তিন প্রকার। এছাড়াও কি আছে? ডোমেন নেম, ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন ইত্যাদি হচ্ছে এর মধ্যে পড়বে। ডোমেন নেম তোমরা নেটওয়ার্ক পড়ার সময় দেখেছো, যেমন www.google.com। নিশ্চয়ই গুগল নামটা কেউ কপি করবে না। গুগল নামে একটাই হচ্ছে ওয়েবসাইট আছে, এটাই হচ্ছে রাইট। ঠিক আছে, অধিকার। বুঝতে পেরেছ? এবারে আমরা একটু বই থেকে দেখে নেব। দেখো, এখানে দেওয়া ছিল ইত্যাদি, এগুলি করা যায়। দেখো,
1856 সালে ব্রিটিশ পেটেন্ট সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। আচ্ছা, চলে আসি পরের পৃষ্ঠায়। ঠিক আছে, এটুকু জানলেই হবে। তাহলে আমরা বুঝে গেলাম কি আমার বুদ্ধিভিত্তিক সম্পত্তি, কি আমার বুদ্ধিভিত্তিক সম্পত্তির অধিকার। ক্লিয়ার এটুকু ব্যাপার। এবার চলে আসি পরের প্রশ্নে, কপিরাইট কি? কপিরাইট নামটা হচ্ছে প্রত্যেকের জানা আছে। যারা আমরা ভিডিও বানাই আমরা অবশ্যই জানি, আমি যদি কারোর জিনিস কপি করি, সে যদি কপিরাইট ক্লেম অন করা থাকে, তাহলে কিন্তু আমার ওপর ইউটিউব স্ট্রাইক লাগিয়ে দেবে যে তুমি অন্যটা কপি করেছো। আমি চাইলে পরে অন্য কারো মিউজিক ইউজ করতে পারি না, তাই না? এটা তো আমার অধিকারের মধ্যে পড়ে না, তার পারমিশন নিয়ে আমি কাজটা করতে পারি। ভালো করে বোঝো, কপিরাইট কি তোমরা বই থেকে অবশ্যই পড়তে পারো। বই খুব সুন্দরভাবে দেওয়া আছে, অনেক ভালো করে দেওয়া আছে। তোমরা একবার অন্তত বইটা আগে পড়বে, ঠিক আছে? আচ্ছা, তারপরে তো আমার ভিডিওগুলো তো অনলাইনে আছে, যখন চাবে তখন চালাবে, পেয়ে যাবে, ডাউনলোড করে রাখবে, অনেক সুবিধা। সে তোমাদের জন্য সুবিধা, যারা আমার কাছে অফলাইনে পড়ছে তাদের জন্য সুবিধা। কি সুবিধা? তারা যখন চাইবে চালাবে, সাইকেল আমি সামনে পেয়ে যাচ্ছি। দেখো, কপিরাইট হলো একটি আইনি শব্দ, ভালো করে বোঝো, যার মাধ্যমে কোনো সৃষ্টিকর্তাকে তার সৃজনশীল কাজের জন্য একচেটিয়া আইনি ব্যবস্থা প্রদান করে থাকে, যেখানে সৃষ্টিকর্তা ছাড়া অন্য কোনো ব্যক্তিরা কোন শর্তে ব্যবহার করতে পারে তা বলা আছে। ভালো করে বোঝো, কপিরাইট হচ্ছে একটা আইনি শব্দ, যার মাধ্যমে সৃষ্টিকর্তাকে আমাকে তার সৃজনশীল কাজের জন্য একচেটিয়া আইনি ব্যবস্থা প্রদান করে, যেখানে সৃষ্টিকর্তা ছাড়া, আমি ছাড়া যদি অন্য কেউ কোন শর্তের উপর ভিত্তি করে আমার কাজটাকে ইউজ করতে পারে তা বলা আছে। সে চাইলেই আমারটা ইউজ করতে পারবে, তার মধ্যে শর্ত আছে। আমার পারমিশন নিতে হবে, আমার থেকে জিনিসটা কিনতে পারে, আমি তাকে অধিকার দিলাম তুমি আমারটা ইউজ করতে পারো, এতখানি ইউজ করতে পারো, এতখানি পারবে না। এটাই হচ্ছে কপিরাইট। ভালোভাবে বুঝতে পারলে ব্যাপারটা না অনেক বড় ব্যাপার, ঠিক আছে? এই জন্য কিন্তু ক্লাসটা একটু টাইম নিচ্ছে। তোমরা বোঝো, তোমাদেরকে ক্লাসগুলো দেওয়া হবে। তোমার যদি দরকার থাকে অবশ্যই তোমার কমেন্ট করে জানাবে, স্যার ক্লাসগুলো ভালো লাগছে বা খারাপ লাগছে, এই করলে আরও বেশি ভালো হয়, কী করলে ক্লাসটা আমি আরও ভালো করতে পারি। তোমাদের সাজেশন কিন্তু আমি প্রত্যেকদিন কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি। তোমাদের সাজেশন অত্যন্ত আমার কাছে গুরুত্বপূর্ণ। ভারতবর্ষে 1957 সালে কপিরাইট আইন চালু হয়, ঠিক আছে? মানে আইন প্রণয়ন হয়, চালু হয় 1 বছর পরে। তো প্রথম কিন্তু আইন প্রণয়ন হয় 1957 সালে, মেবি 58 থেকে এটা চালু হয়ে গেছিল। এক্ষেত্রে নির্মাতাদেরকে এই চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। এই চিহ্নটা নাম কি? সি। কপিরাইট চিহ্ন হচ্ছে সি, গোলের মধ্যে সি চিহ্ন দিয়ে কপিরাইটকে প্রকাশ করা হয়, ঠিক আছে? এবার একটা প্রশ্ন আসে, কপি লেফট বলতে কী হয়? কপিরাইটটা বলতে কপি লেফট কি? কপিরাইট যুক্ত কাজে বিনামূল্যে কিছু শর্তের উপর ভিত্তি করে ব্যবহারের অনুমতি প্রদানের কৌশলকে বলা হয় কপি লেফট। মানে লেফট মানে ছাড় দেওয়া, মানে কিছু শর্তের উপর ভিত্তি করে যখন কপিরাইটযুক্ত কাজগুলোকে তাকে পারমিশনের অনুমতি দেওয়া হয় তাকে বলা হচ্ছে কপি লেফট। কপিরাইটের চিহ্ন হচ্ছে গোলের মধ্যে সি, আর কপি লেফটের চিহ্ন কি? গোলের মধ্যে উল্টো সি। বুঝতে পেরেছ? এবার দেখি একজন কপিরাইট হোল্ডার কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল করে। মানে একজন হোল্ডার কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল, তোমার একটা বই থেকে দেখে নাও, ভালো লেখা আছে। এই যে একজন কপিরাইট হোল্ডার কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল: ডিস্ট্রিবিউশন রাইট, পাবলিক পারফরমেন্স রাইট, পাবলিক ডিসপ্লে রাইট, পুনঃ উদ্ভাবনের অধিকার, পণ্যের মান পরিবর্তনের অধিকার। এই কটা অধিকারের উপর একজন হোল্ডার ডিপেন্ড করে, ঠিক আছে? মানে একজন কপিরাইট হোল্ডার কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল, এই 5টা বিষয় তোমার জাস্ট নামটা পড়ে রাখবে। আর এখান থেকে ডিফিনেশন অত জানার দরকার নেই, তাও অল্প জানতে তো হবে। এগুলো একটু জাস্ট দেখে নিবে, তাহলে কাজ হয়ে যাবে, ঠিক আছে? ডিস্ট্রিবিউশন রাইট কি বলছে? কপিরাইটের ডিস্ট্রিবিউশন রাইট উল্লেখ করা আছে কপিরাইট ধারককে কপিরাইট করা কাজের কপি, বিক্রি, ভাড়া, ঋণ দেওয়ার মাধ্যমে জনসাধারণের কাছে বিতরণ করা একচেটিয়া অধিকার প্রদান করে। এগুলো জাস্ট একটু দেখে নিলেই হয়ে যাবে। আর আমার মতে শুধু পয়েন্টগুলো মুখস্থ করলেই হয়ে যাবে। পরের প্রশ্ন দেখে নিই কী লিখেছি। কোন কোন কাজের ওপর কপিরাইট দাবি করা যায়? ঠিক আছে, সব কাজে দাবি করতে পারবে না। কোন কাজগুলি কপিরাইটের আওতাভুক্ত বলে পরিগণিত হয়? কোন কাজগুলি পরিগণিত হয় তবে এটা বই থেকে দেখে নাও। এই কাজগুলো: সাহিত্যকর্ম, শৈল্পিক কাজ, বাদ্যযন্ত্রের কাজ, সিনেমাটোগ্রাফিক ও ফিল্ম, নাটকীয় কাজ, সাউন্ড রেকর্ডিং। এই সমস্ত কাজ কিন্তু কপিরাইটের মধ্যে পড়ে। যেমন দেখো, সাউন্ড রেকর্ডিং কী বলছে? কপিরাইটের মধ্যে দিয়ে রেকর্ডিং প্রক্রিয়ার জন্য দায়ী ব্যক্তিকে
সাধারণত সাউন্ড রেকর্ডিংয়ের লেখক হিসাবে স্বীকৃতি দেওয়া হয় এবং একটি সঙ্গীতের সুরস্রষ্টা ও লেখককে সুরকার ও সঙ্গীতকার হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। সঙ্গীতের ক্ষেত্রে এদের সবাই একচেটিয়া অধিকার সত্ত্ব থাকে। যে গান লিখেছে তার একটা অধিকার আছে, যা সুর দেওয়ার তার একটা অধিকার আছে, যে কোম্পানি গানটা বের করেছে তার একটা অধিকার আছে। তাই বলে আমি কিন্তু কোনোভাবেই তার গানটাকে আমি ইউজ করতে পারি না। সেক্ষেত্রে আমাকে তিনজনের থেকে মানে 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 পারমিশন নিতে হবে। সুরকারের থেকেও নিতে হবে, গীতিকারের থেকেও নিতে হবে, কোম্পানির থেকেও নিতে হবে। এই বিষয়গুলোর উপর কিন্তু কপিরাইটটা নির্ভর করে। ঠিক আছে। আর আজকের কাছে লাস্ট প্রশ্ন হচ্ছে কি, কপিরাইট এবং কপিলেফটের মধ্যে পার্থক্য কী? আমাদের সংজ্ঞা তো আগে লেখানোই আছে, তোমরা ওই সংজ্ঞাটাও লিখে দিতে পারো। এখানে একটু শর্ট করে লেখানো আছে, সৃষ্টিকর্তার অনুমতিক্রমে কাজে ব্যবহার হচ্ছে কপিরাইট। আর কপিলেফট কোনটা? কপিরাইট কাজের সামান্য সত্ত্বের উপর ভিত্তি করে স্বাধীনভাবে ব্যবহারেরটা হচ্ছে কপিলেফট। এই কাজটি প্রকৃত অর্থে কোনো পূর্বের কাজের প্রতিলিপি নয়। আর কপিরাইটযুক্ত কাজে ব্যবহারের পরিবর্তন করা হয় এই কপিলেফটের মাধ্যমে। ইহার চিহ্ন হচ্ছে এই সোজা সি গোলের মধ্যে, এই চিহ্ন হচ্ছে উল্টো সি গোলের মধ্যে। তো স্টুডেন্ট, ক্লাসটা এখানে শেষ করছি। তোমাদের ক্লাসটা কেমন লাগছে অবশ্যই জানিও। তোমাদের এক একটা কমেন্ট অনেক অনেক মূল্যবান। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাস নিয়ে। ততক্ষণের জন্য বাই, ভালো থেকো। আর অবশ্যই টেক্সট বুক অবশ্যই পড়ো, কারণ টেক্সট বুক তোমাদের পড়তেই হবে। এত বড় সিলেবাস, টেক্সট বুক পড়তেই হবে, অনেক বেশি জানতে হবে। পাশে আছে ঘোষ কম্পিউটার একাডেমি। বাই, গুড নাইট।